আওয়াজ শুনে বোঝা যাচ্ছে শাহজালালের পূর্ণভূমি এই সিলেট থেকে আজকে আমরা স্টার নিউজে 26-এর নির্বাচন অনুষ্ঠানের জন্য আসছি। আমরা এই সিলেট 6টি সংসদীয় আসন এখানে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি শুরুতেই পরিচয় করিয়ে দিই। আমার একদম বাম পাশে রয়েছেন এহতেশাম হক, তিনি প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ এনসিপি। আমার একদম ডান পাশে রয়েছেন আহমেদ নূর, তিনি সম্পাদক দৈনিক সিলেট মিরর। আমার ঠিক হাতের ডান পাশে রয়েছেন মাওলানা হাবিবুর রহমান, তিনি আমির সিলেট জেলা জামায়াত ইসলামী। এবং একদম আমার হাতের বাম পাশে রয়েছেন মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 3 আসনে মনোনীত প্রার্থী এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবং আমার সামনে উপস্থিত এখানকার সাধারণ মানুষ, ভোটার, যারা আসলে সামনের দিনে নির্বাচিত করবেন, সামনের দিনে জনপ্রতিনিধি হবেন কারা, তাদেরকে। এই সিলেট প্রাকৃতিকভাবে এমন কোনো সৌন্দর্য নাই, এমন মানে সৃষ্টিকর্তা কি দেন নাই সিলেটের ব্যাপারে সবসময় আমি পার্সোনালি একটু বায়াসড, কারণ হচ্ছে এত সুন্দর জায়গা, এত সুন্দর জেলা আমার মনে হয় বাংলাদেশে আর নাই। তো এই সিলেটের এত সৌন্দর্যের পেছনে কিছু কিছু সংকট আমাদের চোখে পড়ে, বিশেষ করে রাজনৈতিক সংকট। এবং রাজনৈতিক সংকটের কারণে এখানকার শিক্ষা বলেন, এখানকার স্বাস্থ্য বলেন, এখানকার অনেক মানুষ বিদেশ নির্ভর, তাদের সমস্যার কথা বলেন, এখানকার যোগাযোগ ব্যবস্থার কথা বলেন, এখানকার সিটি কর্পোরেশনের কথা বলেন, সব জায়গায় মানুষের অনেক অনেক প্রশ্ন। আমি শুরু করতে চাই এইভাবে, এই প্রশ্নগুলো আপনাদের কাছ থেকেও কিছু নিব, সামনে যারা অডিয়েন্স আছে। আমি বিএনপির যিনি প্রতিনিধিত্ব করছেন আপনাকে দিয়ে শুরু করি। এই সিলেট, আপনি একটা বড় সময় হয়তো দেশের বাইরে থাকেন, আপনি নিজেও একজন প্রবাসী মানুষ, প্রবাসী থাকেন এবং তাদের নিশ্চয়ই ওন করেন। যারা এখানকার মানুষ তাদেরকে ওন করেন, যারা প্রবাসী থাকেন তাদেরকে ওন করেন। আমার প্রশ্ন হচ্ছে যে, আমি নিজে যখন ঢাকা থেকে এখানে আসছি, আমার আসার সময় টিকেটে লেগেছে 9,000 টাকা। আপনি কি একটু বলবেন মানে যে সিলেটের মানুষ সব কি এরকম ধনী মানুষ যারা শুধুমাত্র প্লেনেই যাওয়া আসা করতে পারবে এবং তাদের জন্য আর কোনো রাস্তা থাকবে না? আপনাকে দিয়ে শুরু করি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ঢাকা টু সিলেট সাইফুর রহমানের সময়, বিএনপি সরকারের সময় 3.5 ঘন্টা আমরা সিলেটে আসতে পেরেছি। এবং তখন তো অনেকটা রাস্তাঘাট এর আগে তো খুব খারাপ ছিল। তারপরে ধরেন আপনার ভৈরব ব্রিজ থেকে শুরু করে অনেকটা ব্রিজই বিএনপি সরকার করেছে বেগম খালেদা জিয়ার সরকারের সময়। এবং সাইফুর রহমান আমাদের কৃতি সন্তান সিলেটের, সারা বাংলাদেশে আমি বলবো যে উনি অত্যন্ত চমৎকার যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, রিজার্ভ ফান্ড এবং বিশ্ব ব্যাংক, IMF, সারা ওয়ার্ল্ডের মধ্যে আমাদের মাথা উঁচু করার মতো একটা গর্বিত সন্তান ছিলেন। কিন্তু আজকে ঢাকা টু সিলেট, আমি ওই দিন আরেক বোন বলেছে যে ওনার মানে তার এই যে আপনার টয়লেটের প্রবলেম, আপনার যেখানে 4 ঘন্টা লাগে সেইখানে 18 না 19 ঘন্টা লেগেছে সিলেটে আসতে। এই যে সেই অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য খুব দুঃখজনক। প্লেনেও আপনার প্লেনের যে টিকিট তো সবসময় আপনি পাবেন কিনা এটা নিয়ে আরেকটা সংকট রয়েছে। এবং এই যে অনেক প্লেনের ভাড়া অনেক বেশি, এটা হয়তো অনেকের জন্য হয়তো কিছু না, কিন্তু ম্যাক্সিমাম মানুষের ভোগান্তি হচ্ছে এটা। এবং যারা যে সকাল বিকাল অনেকেই এখন ঢাকায় ব্যবসার কারণে যান বা অফিসের কারণে যেতে হয়, সিলেট বিভাগ এটা এখনো ডিপ্রাইভ, আন্ডারমাইন করা হচ্ছে। সিলেট বিভাগের এটা শুধু কয়েকটা অফিস, এটা দোকানের মতো করে সাজানো রাখা হয়েছে, কিন্তু অরিজিনালি এটা কার্যক্রম যে বিভাগীয় আমার মনে হয় না হয়েছে গত 15 বছর। কিছুটা যে হয় নাই এটাও বলবো না, কিন্তু সিটিতে আমার মনে হয় যে আরেকটু বেশি সিলেট বিভাগের উন্নয়নের জন্য আরো বেশি কাজ করা আমাদের সবারই উচিত ছিল। একই প্রশ্ন আপনাকেও জিজ্ঞেস করি, আপনি কি একটু বলবেন যে সিলেটকে আপনারা কিভাবে দেখেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু কাছে নিয়ে। আমি বিশেষ করে এই মুহূর্তে স্মরণ করছি এই ফ্যাসিস্টদের হাত থেকে এই দেশকে উদ্ধার করার জন্য যারা শহীদ হয়েছেন
যাদেরকে আয়নাগরে নিয়ে নির্যাতন করা হয়েছে, যারা গুম হয়েছে, নির্যাতিত হয়েছেন, আর বিশেষ করে জুলাই যোদ্ধাদেরকে, এই তরুণ তরুণীদেরকে আমি অত্যন্ত আন্তরিকতার সাথে স্মরণ করছি। তাদের সকল কুরবানি যেন আল্লাহ কবুল করেন। আমি যে জিনিসটা বলতে চাই, আপনি যা সমস্যা বলছেন, এই সমস্যাগুলোর সাথে আমি সম্পূর্ণ একমত। এই সরকার শুধু এটা নয়, সিলেটের ইন্টারনাল যে বা থানাভিত্তিক যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো একদম নষ্ট হয়ে গেছে। সারা সিলেটের অবকাঠামো নষ্ট হয়ে গেছে। এইটা এই সরকারে যারা ছিল আসলে কোনো কাজ করে নাই, বরঞ্চ অতীতে যা ছিল তাও ধ্বংস করে ফেলেছে। এই সিলেট ওরা আসার আগে একটা সম্প্রীতির সিলেট ছিল। আমরা সকল দল মিলে কোনো সমস্যা হলে সার্কিট হাউসে বসতাম, এখানে বসতাম, বসে পরামর্শ করে সিদ্ধান্ত নিতাম, এইভাবে কাজ হতো। কিন্তু এই সরকার এই ফ্যাসিস্টটা এসে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, এরপরেও আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে নাই। তাই আমি এটা বিশ্বাস করি, শুধু এগুলা রাস্তাঘাটের সমস্যা সত্য, এছাড়া মূল সমস্যা সিলেটে এটাও আছে, চাঁদাবাজি আছে, সন্ত্রাসী আছে, দুর্নীতি আছে। এই সকল সমস্যা, বিশেষ করে ঢাকা চিটাগাঙ্গের সাথে আমাদের যে সমস্যা আছে, এই সমস্যাগুলো দূর করা খুবই দরকার। আমরা যদি যেতে পারি সবাইকে সাথে নিয়ে, এর রেল লাইনকে আমরা ডাবল লাইন করবো ইনশাআল্লাহ, এবং এটা চিটাগাঙ্গের সাথেও ডাবল লাইন করা হবে। এছাড়া যে রাস্তা যেটা 6 লাইনের মুলাজিলে, আমাদের সিলেটে একটা কথা আছে, মুলাজিলে ঠান্ডা করে রাখা। এই 6 লাইনের একটা মুলাজিলে এতদিন থেকে আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, এটা অতি সত্বর এটা সমাধান করার জন্য আমি অনুরোধ করছি। না করে আমরা যেতে পারি, তড়িৎ গতিতে এটা সমাধান করব। এবং আভ্যন্তরীণ যে রাস্তাগুলো একবার ফিস হয়েছিল, এর বাদে আর কোনো হাত দেওয়া হয় নাই। আমি বিশ্বাস করি আমি যদি যেতে পারি, তো এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে, মাস্টার প্ল্যান নিয়ে এই সিলেটকে একটা অবকাঠামোর দিক দিয়ে একটা আদর্শ সিলেট হিসেবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। এনসিপির প্রতিনিধি, আপনার কাছে ঠিক একই প্রশ্ন। আপনারা আসলে কি ভাবছেন এই সিলেটে? আপনাকে যদি আরো স্পেসিফিক বলি, যে এই সিলেটে বিগত 17 বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন, যে দল পরিচালনা করেছে, তারা মন্ত্রী দিয়েছেন ঠিক, এখানে অর্থমন্ত্রী ছিলেন, এখানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এখানে সবশেষ আমরা ইসের মন্ত্রী ইমরান সাহেব কি মন্ত্রী ছিলেন, বিদেশ মন্ত্রী আর কি, তো প্রবাসী কল্যাণ মন্ত্রী ছিলেন। তো তারপরও এই সিলেটের ভাগ্যের খুব একটা উন্নয়ন আমরা খেয়াল করি নাই। এই সিলেটের মানুষ যারা, আপনি নিজেও একসময় দেশের বাইরে থাকতেন, তো আপনি জানেন যে বিদেশে যাওয়ার দিকেই ঝোঁক। অনেকেই এটা মজা করে হইলেও বলে থাকেন যে লন্ডন থেকে ঢাকা এখানে অনেক বেশি দূর। এইটা কিভাবে তৈরি হলো সিলেটে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন আমার মুরব্বী, আমাদের জামাতে ইসলামের সিলেট 1-এর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান সাহেব, আমার আরেক বড় ভাই, আমাদের ডেইলি সিলেট মিররের আহমেদ নূর ভাই, এবং আমার একান্ত প্রিয় বড় ভাই মালিক ভাই। সবাইকে শুভেচ্ছা, এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা এখানে এসে উপস্থিত হয়ে যে সিলেটের ভবিষ্যৎ কিভাবে হবে না হবে সেই ব্যাপারে যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমি প্রথমেই আসলে স্মরণ করতে চাই, যারা এই জুলাই 24-এর বিপ্লবে বের হয়ে নিজের জীবন এবং নিজের রক্ত দিয়ে একটা সিস্টেমের পরিবর্তন করতে চেয়েছিল, এটা শুধুমাত্র শেখ হাসিনার পতনের ব্যাপার ছিল না। আপনার প্রশ্নতে আমি ফেরত যাই। আমাদের সমস্যা শুধু না যে আমাদেরকে সরকার, কেন্দ্রীয় সরকার থেকে বরাদ্দ দেয়া হয়েছে কি হয়েছে না, সমস্যাটা হচ্ছে আমাদের সিস্টেমের। মনে করেন যদি 100 টাকা বরাদ্দ দেওয়া হয়, এই 100 টাকা আপনার সচিবালয় থেকে এখানে ঠিকাদার পর্যন্ত আসতে আসতে 80 টাকা হয়ে যায়। 80 টাকা যখন ঠিকাদার পায়, তো লোকাল যে চাঁদাবাজি, লোকাল যে ঠিকাদার সিন্ডিকেট যারা আছে, রাজনৈতিক ছত্রছায়ায় যারা, আলটিমেটলি আপনার আমার যে রাস্তা হওয়ার কথা সেই রাস্তার টাকা খেয়ে যায়, ওইখানে 50 টাকা হয়ে যায়। 50 টাকা হওয়ার পর যারা আলটিমেটলি নিচে রাস্তা করবে, যে ভালোভাবে ইটটা বসাবে, ভালোভাবে সিমেন্টটা বসাবে, তারাও আরো 10% খেয়ে যায়। তো এটা হলো একটা সমস্যা। তার মানে সমস্যাটা হচ্ছে আপনার সিস্টেমিক, এবং এই সিস্টেমিক সমস্যাটার সমাধান কিন্তু হচ্ছে আলটিমেটলি কাঠামোগত পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, এবং সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা এই 24-এর বিপ্লবটা হয়েছে। এখন আমি স্পেসিফিক সমস্যাতে আসি। মনে করেন আমাদের সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে, আমাদের সিলেট সিটি কর্পোরেশন প্রায় 53 বর্গ কিলোমিটার এক্সপানশন হয়েছে, এবং আমাদের 15টা ওয়ার্ড নতুন ওয়ার্ড হয়েছে। তার উপর একটা টাকা কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয় নাই,
যে আপনারা যেহেতু সিটি কর্পোরেশন নামে দিয়েছি, আপনাদের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, এই নেন টাকাটা। আমি গত 1.5 মাস আমি নিজে এই জিনিসগুলো বোঝার জন্য বাংলাদেশের যে ব্যুরোক্রেসি, আমি নিজে গিয়ে দেখেছি যে ফাইলগুলো আমাদের প্রতিনিধিত্ব না থাকার কারণে আগায় না ফাইলগুলো। আপনার যে বরাদ্দ দেয়া হয়, দেখা যায় খুলনা বিভাগে 5 কোটি, রাজশাহী বিভাগে 5 কোটি, অন্য বিভাগে 5 কোটি, সিলেটে 1 কোটি 2 কোটি। কেন? কারণ আমাদের সিলেটের জন্য ওইখানে কান্না করার, ওইখানে লবিং করার কেউ নাই। তো সেই জিনিসটার অবসান ইনশাল্লাহ হবে। এবং এখানে আরেকটা জিনিস আমি যেটা বললাম, একটা হচ্ছে কাঠামোগত, আরেকটা হচ্ছে যে কাঠামোগত সমস্যায় যেটা মূল যে জিনিসটা আপনারা মনে করেন আমাদের যে বরাদ্দগুলো নিয়ে আসা এবং বরাদ্দগুলো রিয়েল টার্মে আপনার স্পেন্ড করা। আমাদের রাজনীতি আমরা জানি যে কিভাবে দুর্বৃত্তায়ন করা হয়েছে। তার মানে আমাদের সিলেটে জেনারেশনের পর জেনারেশন আমাদের মায়েরা আছে যারা তাদের সন্তানকে বিদেশে পাঠিয়ে দেন। কেন? কারণ বিদেশে হয়তো ভালো শিক্ষা সেবা আছে, ভালো স্বাস্থ্য সেবা আছে, নিরাপদ জীবন আছে। তো আমরা যারা এনসিপি থেকে আমাদের স্বপ্ন হচ্ছে আমরা এমন একটা সিলেট গড়তে চাই যেখানে সিলেটের কোনো মায়েদের আর তাদের সন্তানদের বিদেশে পাঠাতে হবে না। এই সিলেটেই ভালো স্বাস্থ্য সেবা সম্ভব, এই সিলেটেই ভালো শিক্ষা সম্ভব, এই সিলেটেই আমাদের রাস্তাঘাটগুলো এমন ভাবে করা সম্ভব যে এখানে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের বন্ধু বান্ধবের যাতে জীবন হানি না হয়। তো এতটুকুই বলবো। আমি আবার আসবো ভাই নূর ভাই, আপনার কাছে একটু পরে আসি, যেহেতু আপনি কথাটা তুলেই ফেললেন। 15 বছর বা 17 বছর যারা এই দেশ চালিয়েছে, একটা সিস্টেমেটিক একটা জায়গায় ধরেন অনিয়মের কথা বললেন, এখানে আসার পর থেকে আমি প্রশ্ন করছিলাম সাধারণ মানুষের কাছে, আমরা কালকে থেকেই ঘুরছি মানুষের কাছে বিভিন্ন উপজেলায়। সো বেশিরভাগের একটা জায়গায় একমত যে তারা বলছেন যে এই সিলেটে আগে যা ছিল এর মাঝখানে 5ই আগস্টের আগ পর্যন্ত যা ছিল এর মাঝখানে এখন যা হয়েছে সেটা পুরোটাই হাত বদল, অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। যদি সেটাই হয়ে থাকে, আপনি একটু এটার সাথে যুক্ত করবেন যে আপনি বললেন যে সচিবালয় থেকে যখন বরাদ্দ শুরু হয় সেই সময় থেকে টাকা মাইনাস হওয়া শুরু করে, তো এই পর্যন্ত আর আসে না। এখন সেই জিনিসগুলো কারা করছে? আচ্ছা, এখন তো হচ্ছে এটা আপনার ইন্টারিম একটা গভর্নমেন্ট, সিস্টেমটা তো আপনার একদিনে চেঞ্জ করা সম্ভব না বা চেঞ্জ হয় নাই। আমলাতান্ত্রিক সবচাইতে বেশি পাওয়ার আপনাদের বলা হয়, অনেকেই মনে করে তাই। এটা রাইট, আমার কাছে মনে হয় এটা এভিডেন্ট। এই ইন্টারিম সরকার কিন্তু শুধু এনসিপি গঠন করে নাই, এই ইন্টারিম সরকার গঠনে আর্মি থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে জামাতে ইসলাম সবার ইনপুট আছে। আপনার যে রাজনৈতিক যে সিস্টেম ছিল, রাজনৈতিক যারা ছিল তারা হচ্ছেন আমলাদের সাথে মিলে মিশে সবাই তো আসলে রাষ্ট্রের সবকিছু লুটেপুটে খাচ্ছে। হাসিনার আমলে যে হাজার হাজার কোটি টাকা যে লোপাট করা হয়েছে সেটা শুধু রাজনীতিবিদরা করে নাই, অনেক আমলারা তো এখানের পার্ট ছিল। আমলারা কখনোই আলটিমেটলি ধরা খায় না, তারা আপনার ওই যে পট পরিবর্তন হয়, রাজনীতিবিদরা বিভিন্নভাবে চেঞ্জ হয়, তাদের মাস্টার চেঞ্জ হয়, বাট দে স্টে ইন দ্য সেম পজিশন। আপনি বললেন চোরে চোরে মাসতুতো ভাই, সেই মাসতুতো ভাই এখন কারা? আমি তো বললাম আপনাকে, আমি স্পেসিফিকে যাচ্ছি না, আমি বলছি যে সিস্টেমটা। আপনি সিস্টেমে যান। আপনার বলতে ভয় কি? বাংলাদেশে এখনো মতামত প্রকাশে ভয় পাচ্ছে কেউ? এই সরকারকে সবাই গালি দিচ্ছে, যার ইচ্ছা সে তাকে গালি দিচ্ছে। বাংলাদেশে মতামত প্রকাশে এখন কোনো অসুবিধা নাই, আপনি কোনো কারণে ভয় পাচ্ছেন? সম্প্রীতি আছে, আমাদের সিলেট হচ্ছে সম্প্রীতির একটা শহর, আমাদের সম্প্রীতির একটা জায়গা। আমরা হয়তো নীতিগতভাবে অনেক ডিসএগ্রিমেন্ট করব, আমি ডিসএগ্রিমেন্ট করব মালিক ভাইয়ের সাথে, মাওলানা হাবিবুর রহমান সাহেবের সাথে, কিন্তু কখনোই আমি ওনাদের অসম্মান করব না। আমি জানি ওনারা ভেতর থেকে সিলেটকে ভালোবাসেন এবং ভেতর থেকে সিলেটের উন্নয়ন চান, এবং তাদের সাথে মিলে আমরা আমাদের যে ক্যাম্পেইন হচ্ছে সিলেট ফার্স্ট, সবার আগে সিলেট, আপনি যেটা বললেন, আমরা রাজনীতিবিদরা যদি সবাই এক হয়ে সিলেটের জন্য খাটি এটা সম্ভব, কিন্তু আমরা এক হওয়ার পরও আমরা কি পারবো যে আমলাতন্ত্র, যে চোরতন্ত্র যে সিস্টেম আছে ওই সিস্টেমে? আমার কাছে মনে হয় না মালিক ভাই, হাবিব ভাই, আমি সহ মিলে গেলেও আমরা পারবো না। আমি জানি সিলেটের সাথে কিভাবে বৈষম্য হয়। আমাদের সিলেটের হিস্ট্রিটা একটু আপনাকে বলি, ওটা এখন আজান পড়ছে, এখানে পাশেই টিলা আছে যেখানে হাদা মিয়ারা আলটিমেটলি রবার্ট লিন্ডসের এগেইনস্টে দাঁড়ায় গেছিল, দাঁড়ায় গিয়ে এখান থেকেই কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের আলটিমেট সূচনা হয়েছিল। তো ওই সময়টা আসবে। আমাদের এই যে জেনারেশন যেটা দাঁড়ায়ছে, যারা অরাজনৈতিক জেনারেশন বলা হয়, যারা ওই তথাকথিত যে রাজনৈতিক যে ফেল করেছিল, যে কারণে আমাদের এখানে আছে, কিন্তু আমাদের যে ভাইয়েরা এসেছে আজকেও তারা এখানে এসেছে, আক্তার থেকে শুরু করে দেলওয়ার থেকে শুরু করে, এরা রাজনীতি করার কথা ছিল না, কিন্তু এরা দেশের জন্যই জুলাইতে বের হয়ে আসছিল, এবং আমরা এই সিস্টেমের একটা অংশ হতে চাই। সিস্টেমের মতো করে জায়গাটা হচ্ছে সবাই যে আফসোসটা করেন, পরিবর্তনটা হলো কি সেটা আমি আবার আসবো। নূর ভাই, আপনি যদি যুক্ত করেন সিলেটের পরিস্থিতি কি, এই পরিবর্তনের যে কথা উনি বলছিলেন, সিলেটের ভাগ্যে আসলে কি পরিবর্তন হয়েছে?
আগে পরে আপনি দুটোই বলতে পারেন, 5 ধন্যবাদ। আগস্টের আগে পরে। আসলে পরিবর্তন বলতে কিছু হয়নি, এখানে আমি একটু দ্বিমত করি। একটু কাছে। গত 15 বছর যেমনটি হয়নি, এখন 1 বছর পরেও 1 বছরের বেশি সময়, এখন তো সিলেটে বলেন, আমি সিলেটের কথাই বলি, আমার প্রতিনিধি কোথায়? আমাদের তো প্রতিনিধি নাই। সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, উপজেলা বলেন, কোথাও নাই। কাজটা করবে কে? এটা একটা বিষয়। আর যেটা আমি বলি, হয়তো আমার সবাই একমত হবেন, সিলেট যে গত 15 বছর শুধু বৈষম্যের শিকার হয়েছে সেটা ঠিক না। সিলেট কিন্তু বহু যুগ থেকেই বৈষম্যের শিকার হয়ে আসছে। মাঝখানে এই যে 15 বছর কেন আমাদের বললেন, অনেক মন্ত্রী ছিলেন, আসলে সিলেটে উন্নয়ন হয়েছে সাইফুর রহমান সাহেবের আমলে। এখন আমাদের দুর্ভাগ্য, গত 15 বছরে অনেকজন মন্ত্রী পেয়েছি, কিন্তু একজন সাইফুর রহমান পাইনি। আর আপনি দেখেন, সিলেট থেকে বলছেন লন্ডন কাছে, এখন সিলেট থেকে ঢাকা যেতে হলে 15-20 ঘন্টা লাগে, কিন্তু সিলেট থেকে লন্ডন যেতে কিন্তু 9 ঘন্টা লাগে বিমানে। বিমানের ভাড়া বলছেন, আমি সেদিন দেখলাম, আমি ঢাকা যাবো আবার মেয়েকে নিয়ে, বিমানের আপনি চিন্তা করে দেখেন, আপনার বিজনেস ক্লাসের টিকিট 6,000 টাকা আর ইকোনমি ক্লাস 11,000 টাকা। এটা কেমনে হয়? ট্রেনের টিকিট 10 দিন আগে ছাড়া হয়। আপনার অনেক জরুরি কাজ থাকতে পারে, যেমন বার কাউন্সিলের পরীক্ষা, সেদিন 3 দিন আগে ঘোষণা দিচ্ছে, আপনার টিকিট পাওয়া যায় না। অনলাইনে সকাল 8টায় ছাড়ে, আপনি 9টায় টিকিট পাবেন না। সিলেটের প্রতি এই বৈষম্য কিন্তু দীর্ঘদিন থেকে হচ্ছে। আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, দেখেন সিলেট ঢাকা 6 লেন আজ কত বছর, সিলেট বাদাঘাট 4 লেন হবে, সেটা কত বছর থেকে আটকে আছে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমাকে অনেকে বলবেন আঞ্চলিকবাদী, আমি পুরোপুরি আমি সিলেটি একজন মানুষ, সিলেট নিয়ে বলি। একটা মসজিদ বানান, আপনি একটা ব্রিজ বানান, কিংবা একটা স্কুল বানান, আপনি দেখবেন রাজশাহীতে যদি 10 কোটি টাকা লাগে, খুলনাতে যদি 10 কোটি টাকা লাগে, অন্য জায়গায় যদি 10 কোটি টাকা সেম প্রজেক্ট হয়, সেইটা সিলেটের জন্য হলে সেটা 20 কোটি টাকা হয়ে যায়, যাতে সিলেটে এই প্রজেক্টটা না হয়। এইরকম এই বাধাঘাট তো বড় উদাহরণ, কয়েকবার এগুলা রিভাইজ করা হয়েছে। সিলেট ঢাকা ডাবল রেল লাইন যেটা হবে, আপনি দেখবেন সারা দেশে চিটাগাং যে 4 লেন হয়েছে, সেটা কত খরচ হয়েছে প্রতি কিলোমিটারে, রেল লাইনে কত খরচ হয়েছে, কিন্তু সিলেটে তার চেয়ে 3 গুণ বেশি, যাতে একদিকে যায় গিয়ে প্রশ্ন উঠে যে এটা এইরকম হবে কেন। এইটা হলো সিলেট বিদ্বেষী একটা আমলা গোষ্ঠী আছে, সব সময় ছিল, এখনো আছে, এবং এই কারণেই হচ্ছে না আমি মনে করি। আচ্ছা, তাহলে এখন কাকে দোষ দিবেন? এখন তো সরকার এখন এইভাবে কাকে কোনো- দেবো? এই সরকারকে দেবো। এই সরকার গত 1 বছর 5 মাস হয়েছে, জি। একটা টাকা বরাদ্দ দিছে? জি। তারা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তী সরকার, তারা তো আপনার সবার দিকে সমান দৃষ্টি দেওয়া দরকার। আমি সিলেটি হিসেবে বলবো, আমার সিলেটের জন্য গত 1.5 বছরে কি বরাদ্দ দিয়েছেন সেটা বলুক। প্রধান উপদেষ্টা একবার সিলেটে আসেন নাই তো, অন্যান্য উপদেষ্টা আসেন, কারোর সাথে আসেন, কখন আসেন কেউ জানে না, আমরা গিয়ে বলবো সেটাও জানি না। তো এইটা তো বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে, অতীতে হয়েছে, এই 15 বছরেও হয়েছে, আর এই সরকার তো আরো বেশি বিমাতা সুলভ আচরণ করছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু এখানকার সরি টু সে, আমরা বলছিলাম যে গত 15 বছরে এখানে যেসব অনিয়মের কথা বলছেন, লুটপাটের কথা বলছেন, সেই অভিযোগগুলো যাদের প্রতি ছিল তারা তো এখন ওইভাবে নাই, কিন্তু সেই অনিয়ম তো বন্ধ হয় নাই। সেই অনিয়মগুলো সেই আবার হাত বদল হয়েছে বলা হচ্ছে। প্রশাসনের সাথে সবচাইতে বেশি ঘনিষ্ঠ কারা এখানে বিএনপির প্রতিনিধি, আপনি যদি একটু বলেন এখানকার। আমি একটা কথা বলি, জি। পরিবর্তনটা আপনার কোথায় হয়েছে? আপনি বিভাগীয় কমিশনার চেঞ্জ হয়েছেন, পুলিশ কমিশনার হয়েছেন, এসপি হয়েছেন, উপরের লেভেলে কয়েকটা হয়েছে, বাকি সবই তো ঠিক আছে। যারা লুটপাট এই অর্থ নিছে, এই যে আপনার 9-6 করছে, তা তো সবাই আছে। পরিবর্তন কোথায় ভাই? আমি তো দেখছি কমিশনার আর এইগুলোই বদলিছে, আর তো কিছুই বদল হয় নাই। আচ্ছা, যদি এই প্রশ্নের একটু উত্তর দেন, পরিবর্তন কি হয়েছে নাকি হয় নাই? প্রথমত দেখেন, সিলেটের আপনি যখন এয়ারপোর্টের কথা বললেন, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা দিচ্ছেন সিলেটে, অথচ বিমান ছাড়ার কেউ এলাউড না। ওয়াই?
ওই সিলেটে কি অন্যান্য এয়ারলাইন্স আসার কোনো রাইট রাখে না? সিলেট এয়ারপোর্ট কি আমরা আরো একটু ইন্টারন্যাশনাল বলতে কি বোঝায়? এটাও তো আরেকটা সিলেট বৈষম্যর শিকার। আপনি যদি একটু বলেন, আমরা সিলেটে এই কিছুদিন আগে আলোচিত একটা বিষয় ছিল, সিলেট আমরা এখানে ঘুরতে আসি, পর্যটন এলাকা, সেখানে সাদা পাথর যেভাবে লুট হয়ে গেল, সেখানে এই যিনি বর্তমান জেলা প্রশাসক তিনি আসার ঠিক আগে আগে এবং সারা বাংলাদেশে একটা মানে টক অফ দ্য কান্ট্রি হয়ে গেল। সেই জায়গাটায় আমরা দেখলাম যে অভিযোগটা ছিল আপনাদের দলের নেতা ওখানকার জেলার এবং মহানগরের এবং জামায়াতের বিরুদ্ধেও আমরা নাম দেখেছি। তাদের বিরুদ্ধে আপনারা আসলে কি ব্যবস্থা নিয়েছেন এবং এটা কি চলতেই থাকবে? প্রথম আমি এই পত্রপত্রিকা যতটুকু দেখেছি যে আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা, তাকে গডফাদার টাইটেল দিয়ে তাকে জেলে নিয়েছে পুলিশ। বর্তমান সিচুয়েশন সম্পর্কে আমি জানি না এটার কি হচ্ছে। এবং আরেকটা যেটা ওই আপনার ইন্ডিয়ার থেকে আগে ধরেন বৃষ্টির সিজনে আপনার এই নদীগুলিতে আসতো এই পাথর টাথর এসে আমাদের এখানে আসতো, কিন্তু এখন এই পাথরগুলি এমনভাবে আমরা এটা স্টপ করেছি যে লিগেলি যদি আমরা এগুলিতে ওপেন করে দিতাম তাইলে রাষ্ট্র উপকৃত হইত। তাইলারা স্মাগলাররা, তারপরে আপনি যাদের কথা বলতেছেন প্রশাসনের কিছু উচ্চবিলাসী কর্মকর্তা আছে, এরা তো মিলিয়নার বিলিয়নার হয়ে গেছে। এটা সন্ত্রাসীদের কোনো দল নেই, এরা কারো দলের না। পলিটিক্যাল কিছুটা ইনফ্লুয়েন্স থাকে, এটা যারা আছে তাদেরকে আপনি আপনার এই সেই টেলিভিশন দিয়ে আপনার ডকুমেন্টারি করতে পারেন। ওদের পিছনে আমরা ওই ডকুমেন্টারি করতে গিয়ে যাদের নাম আসলো প্রায় অধিকাংশই বিএনপির রাজনীতির সাথে যুক্ত, এবং যদি নাম মেনশন করতে বলেন মেনশন করতে আর চাই না, তাদেরকে আবার দল রেস্ট্রিকশন দিল, বহিষ্কার করলো। পরবর্তীতে আমরা এই কিছুদিন আমি এবার এসে জানলাম যে তারা আবার দলের মধ্যে চলে আসছে। প্রথম হচ্ছে আপনার কথায় যদি বিএনপি ইনভলভ থাকে, আপনার কাছে যদি প্রমাণ থাকে, আমি আজকেই প্রতিবাদ করব। কিন্তু আমাকে আপনি ডালাও ভাবে বললে তো হবে না। এবং দলীয় শৃঙ্খলা যারা ভঙ্গ করবে অফকোর্স তাদের বিরুদ্ধে অ্যাকশন দল যাবে। আবার একটা রাজনৈতিক দল একটা পরিবার যেভাবে আপনার সন্তান একে পানিশমেন্ট দিবেন, কিন্তু রাত্রের গভীর রাত্রে সে না খেয়ে থাকলে তাকে মা পিছনে দরজা দিয়ে হলো বাদ দেয়। এটা ছোটবেলা আমরাও দেখেছি, আমরাও দুষ্টামি করেছি। তো এই মাকে তো আপনি অস্বীকার করতে পারেন। মার মমতা একই সিচুয়েশন। আপনি বিএনপি বলেন, এখন তো বিএনপি সরকারে নাই, তাইলে তাকে ধরছেন না কেন? না, বিএনপি তাকে জেলে দিচ্ছেন না কেন? আপনি করবেন না বিচার, আর একটা দলকে আপনি ব্লেম করবেন, অ্যাবসলিউটলি এটা রং। আমি এটা না বিচার করতে গেলে তখন উপর থেকে তদবির আসে না, না ছেড়ে দেওয়ার জন্য। আপনি শুনেন, এই যে বিবিসির প্রতিবেদনে ফেসিজমের এগেনস্টে বলেছে, বিবিসি এই যে ইভেন এই সরকারের, আমি তো আমার একটা বক্তব্য 80% করাপ্ট এই গভর্নমেন্টের, স্টিল তারা এই গত সরকারের পাপেট হিসাবে এখনো। এবং এখন যদি বলেন এটা অনেক রাজনৈতিক দল, আপনি ইনভেস্টিগেশন করে দেখবেন প্রশাসনের, যেটা আপনি বললেন যে এনসিপি, অফকোর্স এনসিপির বন্ধুদের তারা ইয়াং ব্রাদার তাদের আছে, জামাত ইসলামের অনেক জায়গায় শোনা যাচ্ছে যে তারা প্রশাসনের তাদের ডমিনেশন প্রভাব আছে। এনসিপির লোকজন কি তারা কি টেন্ডার, তারপরে না আমি বলছি না তাদের, না টেন্ডারের কথা বলছি না, আমি বলছি এই দেশের আইন অনুযায়ী কেন বিচার করছেন না? আপনি একটা দলকে কেন বলবেন? আপনি এই তো মিথ্যাচার করতে পারেন না, এটা রাজনৈতিক ইস্যু। রাজনৈতিকভাবে বিএনপিকে হেরাস করার জন্য এইসব কনস্পিরেসি, এটা কন্টিনিউয়াসলি চলছে, এটা আগামী চলবে আনটিল আগামী নির্বাচন। এটা নির্বাচনের বিএনপি জানেন আপনি সরকার গঠন করবে,
আচ্ছা। এটার বিরুদ্ধে একটা কনস্পিরেসি, এইসব প্রশ্নগুলো হচ্ছে একটা কমপ্লিটলি লাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং ঢাকা মিথ্যা। আরেকটা জিনিস বলি, আজকে এই রাষ্ট্র মেরামত, রাষ্ট্র গঠন, সংস্কার, 31 দফা তারেক রহমান কর্মসূচি ঘোষণা সেটা বলবেন, আপনার পরিকল্পনাও জানতে চাইবো। আমি অডিয়েন্সের কাছে একটু যেতে চাই, কারো যদি কোনো প্রশ্ন থাকে। জি, একটু মাইক্রোফোনটা যদি একটু দেন। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই এম এ মালেক সাহেবের যে কথাগুলো বলছেন, আমি আমার কোর্ট দিয়েই বলতেছি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলি হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দলের। জি, তারপরে প্রত্যেকটা জেলার পিপি, জিপি, এপিপি সবই ম্যাক্সিমামই বিএনপি। আচ্ছা। এবং গোটা কয়েক জামাতের আছে, কিন্তু এনসিপির কেউ আছে বলে দেখাতে পারবেন না। আচ্ছা, আপনার প্রশ্নটা কি? এখন আমার মালিক ভাই যেটা বলছেন যে আমাদের তো লোক নাই, এই জন্য আমি বললাম যেহেতু সুপ্রিম কোর্টেও আপনাদের লোক, প্রত্যেক জজ কোর্টেই আপনাদের লোক, এখন পুলিশ কি করবে? জি, পুলিশ তো বহে কিছু করবে না। কারণ অনেক সময় দেখা যায়, আমি বলতে পারতেছি না কে করতেছে, অনেক সময় দেখা যায় আপনার কিছু কিছু ক্লায়েন্ট আমাদের কাছে আসে, এসে বলে আমি তো থানায় যেতে পারতেছি না। জি। বলো কেন? বলে না, অনেক গুন্ডা বাহিনী আছে, থানাতে আমাকে যেতে দেয় না। এখনো এই অবস্থায় আছে। কারণ তারা একটা কারা? কথা- একটা তারা কথা- কারা? আপনি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, তারা শুনেন, তারা হচ্ছে যে গত সরকারের, যে আমার এক সাংবাদিক ভাই বলেছেন যে গত সরকারের শুধু উপর দিয়েই চেঞ্জ হয়েছে, নিচ দিয়ে চেঞ্জ হয় নাই। প্রত্যেকটা থানায় এখনো সেম একই অবস্থা রয়ে গেছে। এগুলা চেঞ্জ হতে হবে, চেঞ্জ না হলে এই দুর্নীতি কমবে না। না, আপনার মতে তারা কি শুধু প্রশাসনের লোক, নাকি এখানে সিভিল মানুষও আছে, রাজনৈতিক দলের নেতারাও আছে? আমি প্রেসিড তো আগেই বললাম যে আমি কোন রাজনৈতিক দলের কোন লোককে উদ্দেশ্য করে বলতেছি না। আচ্ছা। আমি বলতেছি যে প্রশাসনের যে লোকগুলা আছে, আচ্ছা এই ছত্রছায়া। আচ্ছা, অনেক ধন্যবাদ। আরেকজন একটু মাইক্রোফোনটা একটু দেন। আমাদের দুর্ভাগ্য, কোনো অপরাধ অপকর্ম হয়ে গেলে সব দায় রাজনৈতিক নেতাকর্মীদের। আমাদের মাঝে কোচাকুচির সুযোগ নিয়ে আমলারা, সাংবাদিকরা, অন্যরা সব দায় চাপিয়ে দেন রাজনীতিবিদদের। সাদা পাথরে যে লুটপাট হয়েছে গত 1.5 যুগে এবং 5ই আগস্টের পরে, আপনি যদি আমার সাথে বসেন আমি প্রমাণ করে দেব এই লুটপাটের 80% হচ্ছে প্রশাসন, সাংবাদিক, আমলা এবং স্থানীয় লুটেরা। আমি বলবো না যে রাজনৈতিক নেতাকর্মীরা লুটপাটে না, লুটপাটে ছিল হয়তো 20% রাজনৈতিক নেতাকর্মীরা। সেখানে বিএনপিরও কিছু সুবিধাবাগী ছিল, তাদের বিরুদ্ধে বহিষ্কার করা হয়েছে। জামাতও রয়েছে, আওয়ামী লীগও রয়েছে, জাতীয় পার্টি রয়েছে। লুটপাট হওয়ার পর সকল দায় দায়িত্ব যারা আমরা রাজনীতি করি তারা নেবে কেন? সাংবাদিকদেরও তো নাম এসেছে, অনেক সাংবাদিকরা তো সেখান থেকে টাকা নিয়েছেন, লুটপাট করেছেন। তদন্ত করেন, যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সিলেটবাসী আপনাদের সাথে থাকবে। কিন্তু ঢালাওভাবে বিএনপির বিরুদ্ধে যে মিডিয়া ট্রায়াল আওয়ামী শাসনামলে চলেছিল, এখনো নির্বাচনকে সামনে রেখে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দলকে বিতর্কিত করার যে চেষ্টা চলছে, এটার বিরুদ্ধে আমরা আপনাদের কাছে অনুরোধ করব। এই দেশটা সবার, সিলেটটা সবার, রাজনীতি করার অধিকার সকলের রয়েছে, কিন্তু এক দলের উপর দোষ চাপিয়ে দিয়ে সকলকে বাঁচানোর যে চেষ্টা চলছে, এটা থেকে আমাদের অনেক ধন্যবাদ। জি, ঠিক একই প্রসঙ্গে কেউ বলতে চান? জি, আমার কোয়েশ্চনটা আপনাদের সবার কাছে। আনএমপ্লয়মেন্ট, আমরা যুবক যারা আছি আমরা প্রায় সবাই আনএমপ্লয়মেন্ট নিয়ে আপনারা কারা কি ধরনের নির্বাচনী ইশতেহার দিচ্ছেন বা আপনারা পাশ করলে কি করবেন? আমরা শুনবো। বেকারত্ব সমস্যা এখানে অনেক প্রকট, আমরা আসবো। একটু পেছনে দেন, অনেকক্ষণ ধরে। হিটলারকে সবাই খারাপ পায়, কিন্তু সুযোগ পাইলে সবাই হিটলার হতে চায়। আমাদের নির্বাচনের পরে কি আমরা সেই হিটলারের ভূমিকায় অবতীর্ণ হব কিনা? আমরা একটা সম্প্রীতির সিলেট চাই। আমরা অনেক সময় দেখেছি যে আমরা অনেকে বিএনপি করি, অনেকে জামাত করি, অনেকে এনসিপি করি, কিন্তু আমাদের দলকে কুকিগত করার জন্য এই সিলেটকে বিভিন্নভাবে বিভাজন করা হয়েছে। আমাদের অভিভাবকবৃন্দ আমাদের সামনে উপস্থিত রয়েছেন, আগামী দিনে আপনারা কর্ণধার। আমরা চাই এই সিলেটকে একটি সুন্দর সিলেট হিসেবে আপনারা রূপান্তর করবেন, এবং এই যে দলীয়করণের যে একটা বিষয়, সেই বিষয় কি বিগত দিনের মতো সামনের দিনে অব্যাহত থাকবে, সেটা প্রশ্ন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটা জিনিস বলি আমার জায়গা থেকে। সিলেটে আমি সারা বাংলাদেশ ঘোরার চেষ্টা করছি এই প্রোগ্রাম নিয়ে, তারও আগে সাংবাদিকতার সাথে অনেকদিন পরে, প্রশ্ন আবার পরে নিব।
সিলেটের মতো এত সম্প্রীতি, মানুষের মধ্যে এত ভালোবাসা, হৃদ্যতা, আপ্যায়ন করার যে মানসিকতা, এটা বাংলাদেশেও আমার মনে হয় এত নাই কোথাও। সুতরাং আপনাদের রাজনীতিবিদরাও যারা আছেন, আমি যখনই কথা বলছি কারোর সাথে, কারোর বিরুদ্ধে কেউ কথা বলতে চান না। আছে ক্ষোভ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সেটা সরাসরি কেউ আক্রমণ করতে চান না। এইটাও আমার কাছে মনে হয়েছে এইটাও অন্য জায়গায় এইরকম নাই, মানে এত সম্প্রীতি, এত পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্মান দেওয়ার যে মেন্টালিটি, এটা অন্য জায়গায় খুব কম আছে। আমি একটু জামায়াতের আমির মহোদয় আপনার কাছে একটু জিজ্ঞেস করি, আপনি যেটা শুনছিলেন এই যে অনিয়মের কথা, প্রশাসন এখন কারা চালায়? স্থানীয় থানা বলেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সব জায়গায় আপনারা যেতে পারেন এবং কথা বলতে পারেন। এখন আসলে কারা নিয়ন্ত্রণটা করে? আমি যেটা আমরা বলতে চাই, প্রথমে যেটা বলছেন যে একটু কাছে, এই দেশের পরিবর্তনের পরে কি পরিবর্তন হয়েছে? কোনো কিছু পরিবর্তন হয় নাই, এই কথাটা আমি প্রতিবাদ করলাম। একটু কাছে নিন। বাস্তব পরিবর্তন হয়েছে। আপনারা এইভাবে যে মিটিংটা করতে পারছেন, এটা কিন্তু আগের ফ্যাসিস্টে আমাদের করতে পারতেন না, কথাটা ঠিক না? এরপরে আমরা অবাধে কথাবার্তা বলতেছি। জুলাই সনদ ও আইনগত ভিত্তির জন্য অলরেডি সিগনেচার হয়ে গেছে, গণভোটের সিগনেচার হবে, খালেদা জিয়া বের হয়ে আসছেন, আমাদের নেতারা বের হয়ে আসছেন, তারিক জিয়া সাথী। সুতরাং অনেক পরিবর্তন হয়েছে, এটা অস্বীকার করার কিছু নাই। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, এই তিনটা জিনিস আমাদের দেশকে আগের মতোই আছে, অথবা কোনো কোনো জায়গায় চেয়ে বেশি আছে। এই বিষয়ে আমি সুস্পষ্ট কথা যেটা বলতে চাই, এই পত্রিকার ভূমিকাগুলো থাকে। যেমন আমাদের ফখরুল ইসলাম মহানগরের আমির, তার নাম দিয়েছে এখানে ফাতরানা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যে পত্রিকা দিয়েছে এটা কোটি কোটি টাকা খেয়েছে ফখরুল ইসলামের নামে। ফখরুল ইসলামের সিলেটে মানুষ ছিল না, এখানে একটা আসল কেসটা নষ্ট করার জন্য নকলটা ধরে সামনে নিয়ে যায়। এই পরিস্থিতিটা এই পত্রিকা করেছে। এই জন্য আমি এটা অনুরোধ জানাবো, আপনারা সাংবাদিকতা যেগুলো করতেছেন, আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, আপনাদের পাশে আমরা আছি। এখন এই বিষয়ে আমার কথা হলো, আমরা, আমার মালিক ভাই বলছেন আসলে সন্ত্রাস কোনো দল করতে চায় না, একমত আমি। কিন্তু এখন যারা সন্ত্রাস করছে, আমাদেরকে ঘোষণা দিতে হবে যে এই সন্ত্রাসীদের কোনো ধরনের প্রশ্নয় আমরা দিব না, এবং এই নির্বাচনে আমরা পাশ করলে ওই সন্ত্রাসীদেরকে এই দেশে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। এই জিনিস কোঠাটা দিতে হবে। এরপরে আপনি যে কথাটা বলেছিলেন, এই যে প্রশাসনের বিষয়টা হলো, আমরা প্রথম কথা হলো যে ঘুষ খায় না, যে মিথ্যা কথা বলে না, সে উপযুক্ত কাজ করে, তাকে জামাতি, সারা দেশের লোকেরা তাকে জামাতি বানিয়ে ফেলে। একজন যেমন মনে হয় ইউনিভার্সিটি বিসি নমাজ পড়ে, সে জামাতি। ঢাকা ইউনিভার্সিটি বিসি নমাজ পড়ে, সে জামাতি। এইটা জামাতের যদি হয়ে থাকে, এটা গুণ, এটা ভালো একটা গুণ, এটা আমরা স্বীকার করি। এই ধরনের হয়তো প্রশাসনে থাকতে পারে, এবং এই ধরনের প্রশাসন এই দেশের জনগণ চায়। এখন আপনারা সবাইকে জামাতি বানিয়ে ফেলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই ধরনের যদি কেউ থাকে, যেমন ডিসি আসছে আমাদের, এটা একটা ভালো লোক, আমরা এই আপাতত এটা দেখছি। তাই এই ধরনের যত ভালো এবং ন্যায়পরায়ণ কাজ করে এরা সবাই জামাতি। এখন এই ধরনের যে আপনারা জামাতি বানিয়ে ফেলতে পারেন। কিন্তু আমি এই প্রশাসন নিয়েও কিছু কথা বলবো না, তারা চালাচ্ছে। আমরা চাই তারা দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমাদেরকে পরিচালনা করুক, এটাই আমরা চাই। কিন্তু সে দায়িত্ব যখন পালন করবে, তখন ন্যায় ইনসাফের সাথে দায়িত্ব পালন করবে, জুলুম করবে না, দুর্নীতি করবে না, ঘুষ খাবে না। এইভাবে প্রশাসন যেদিন হয়, দেশটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, এই যে সন্ত্রাস কে করছে না করছে, এইটার বিচার আগামী নির্বাচনে হবে ইনশাআল্লাহ। জনগণ দেখছে, এই ভোটের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করে দিবে যে কারা সন্ত্রাসীদের সাথে ছিল। কিন্তু আমি আবারও অনুরোধ করছি প্রশাসন সহ সবাইকে, আমার রাজনৈতিক বন্ধু মালিক ভাই দীর্ঘদিনে যা আমরা ঘোষণা দেই, এই সন্ত্রাসীদের সাথে আমরা নাই, এখনো নাই, ভবিষ্যতে ক্ষমতায় গেলেও এদের বিরুদ্ধে আমরা বিচার ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আচ্ছা, নূর ভাই যুক্ত করেন। না, আমি এটাই বলছিলাম যে সাদা পাথরের যে ঘটনাটা, এখানে দেখেন কথা এসেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নাম এসেছে। এটা কিন্তু সাংবাদিকরা করে নাই। এক, যেহেতু আমি সাংবাদিক, সেটা ডিফেন্স করি। এটা দুদক একটা প্রতিবেদন দিয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম আসছে। আমি মনে করি সেটাও ত্রুটিপূর্ণ, কারণ যে কয়েকজন নাম দিছে, এখানে নিয়ে প্রশ্ন আছে, এর বাইরেও অনেকও থাকতে পারে, সেটাও আছে। কিন্তু সেটা 15 দিনের মধ্যে দিল, কিন্তু আজকে এত মাস হয়ে গেল, এটা পূর্ণাঙ্গ রিপোর্ট কেন পাচ্ছি না?
আমরা তো রাজনৈতিক দলের আমলে এই সমস্ত দামাচাপা দেখি। এখন তো ইন্টারিম গভর্নমেন্ট, এই দুদক কেন তার পূর্ণাঙ্গ রিপোর্ট দিচ্ছে না? কারা জড়িত? এখানে সাংবাদিকের নাম এসেছে, সেগুলো প্রকাশ করুক। কারা ছিল, কে সেই সাংবাদিক? যদি এরকম থাকে তো এটা আজ এত মাস হওয়ার পর কেন হচ্ছে না? এইটা একটা বিষয়। আর যেহেতু এখানে মালিক ভাই আছেন, এহতেশাম আছেন, আমি লন্ডন গেলেও সেখানে বলি যে আপনারা লন্ডনে গিয়ে কিন্তু এক টুকরো সিলেট বানিয়েছেন, বাংলা টাউন সহ বিভিন্ন জায়গায়। তো সেখানে আমি বলে এসেছি, আপনারা যদি লন্ডনে এসে লন্ডনকে এক টুকরো সিলেট বানাতে পারেন, তা আমরা কেন সিলেটকে এক টুকরো লন্ডন করতে পারবো না? তো আগামী দিনে আপনারা গেলে, যারা যাবেন, আমরা চাই সিলেটকে একটু লন্ডন হিসেবে দেখতে চাই। ধন্যবাদ। এখানে এসে একজন ইয়াংকে যখন আমি জিজ্ঞেস করি যে তোমার ভবিষ্যৎ প্ল্যান কি, মানে ক্যারিয়ার কোন দিকে করতে চাও, 10 জনের মধ্যে 7 জন অন্তত উত্তর দেয় আমি হয়তো লন্ডনে চলে যাব, নাইলে নিউ ইয়র্কে চলে যাব, নাইলে, মানে এটাই হচ্ছে তার ক্যারিয়ার গোল। এই যে তিনি, এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই। জি, আমাদের ছেলেরা আসলে নিরাশ হয়ে গেছে। এখানের নিরাপত্তা নাই, মা বাপেরা নিরাশ হয়ে গেছে, নিরাপত্তা নাই। তার নিরাপত্তা নিশ্চিত করে চাকরি উপযুক্ত ব্যবস্থা করা যায়, তার যদি লেখাপড়ার ব্যবস্থা করা যায়, তাহলে যে সংখ্যা যাচ্ছে এটা অনেকটা কমে আসবে। সেটা ডিগ্রি নেওয়ার জন্য যাক, কিন্তু এই জিনিসগুলো না থাকার কারণে এই মায়েরা আসলে টেলে দিয়ে দিচ্ছে যে আমার ছেলেটা অন্তত নিরাপদে থাকুক। এইটাই হচ্ছে আসলে সিলেটবাসীর অপরাধ, আর কিছু না। সেটা ইচ্ছা করে এরা যাচ্ছে না। এই বিষয়টা যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা করতে পারি যেখানে নিরাপত্তার সৃষ্টি হবে, লেখাপড়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, চাকরির নিশ্চয়তা পাবে, দেখবেন লন্ডন যারা আছে এরাও ফিরে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এনসিপির প্রতিনিধি, আপনি যদি আমরা যে অনিয়মের কথাগুলো বলছিলাম, প্রশাসনের প্রভাবের কথা বলছিলাম, আমি এইখানে যখন বসা আছি আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছিল যে ভূমিকম্প হলো নাকি। 2019 সালে এই সিলেটে 22টা ভবন চিহ্নিত করা হয় যে ভূমিকম্প যে কোনো সময় এগুলো ধসে পড়তে পারে, সেটা কোনো আপডেট নাই। এইখানে উপশহরে গেলাম আমরা, সেইখানে আমি এক সময় দেখেছি সেখানে বিলের মতো সেই জায়গায় ভরাট হয়ে গেছে। এখানে এই শহরে আমি আসছি বন্যা কাভার করতে, সেখানে আমাকে নৌকা দিয়ে চলতে হয়েছে। এই অনিয়মগুলো করা ছাড়া তো এই অবস্থায় যায় নাই। এই সিলেট এভাবে হলো কিভাবে? আচ্ছা, এখানে হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা আপনার আমার ট্যাক্সের টাকায় চলে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, আপনি ভূমি অফিসের নাম করেন, আপনি নগর ভবনে যান, আপনি ওসমানী হাসপাতালে যান, প্রত্যেকটা জায়গায় কিন্তু নাগরিক হিসেবে বা সিলেটের নাগরিক হিসেবে আপনাদের বা আমাদের সবার গিয়ে সেবা পাওয়ার কথা। কিন্তু এখানে গিয়ে ওইখানে স্যার কালচার তৈরি হয়েছে। গভর্নমেন্টের এমপ্লয়ি যারা আছে তাদেরকে গিয়ে আপনার স্যার বলতে হবে, অথবা আপনার মামা চাচা কেউ থাকতে হবে, অথবা আপনি কোনো বড় রাজনৈতিক দলের কোনো ভালো পদবিতে আপনাকে থাকতে হবে। এবং আমি শিওর পুরো বাংলাদেশে এই সিস্টেমটা বিদ্যমান। তো আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো আমাদের নাগরিকদের সেবা দেওয়ার কথা, তাদেরকে ফিক্স কারা করবে? ফিক্স যারা করার কথা তো হচ্ছে আপনার যে জনপ্রতিনিধিত্ব যাদেরকে আপনারা দেবেন, ওইখানেই যদি আপনার হয়ে থাকে করাপশন, যে রাজনীতির পুরো অংশটাই যে হয়ে যায় যে আমি রাজনীতিতে গেলে ভালো পোস্ট পদবি পেলে এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমি দুর্নীতি করতে পারবো, বা এই প্রতিষ্ঠানগুলো যত টাকা দুর্নীতি করবে সেটার একটা অংশ আমাকে দেবে, তখন আপনার কিভাবে ফিক্স হবে ওইগুলো? হসপিটালের কথা বললেন, এখানকার স্বাস্থ্য সেবা, এখানকার ওসমানী মেডিকেলের কথা বললেন, সেখানে যেই পরিস্থিতি, আমি ভেবেছিলাম যে সিলেট বিদেশি অধ্যুষিত, এখানে ডলার আর পাউন্ড আসে অনেক বেশি, মানুষও বোধ হয় সবাই ধনী। আমি যে দেখলাম হসপিটালের বারান্দায় মানুষ পড়ে আছে। এখানে গিয়ে দেখলাম যে একটা ক্যান্সারের জন্য আলাদা একটা ইনস্টিটিউটের মতো করা বিল্ডিং, ওখানে মধ্যে কোনো কিছু নাই। ওখানে শুধু একটা অ্যাড করি, শুধু এটা শুধু সরকারি সেবা খাতে না, আপনি যে প্রাইভেট যে ক্লিনিকগুলো হয়েছে এগুলো কিন্তু অনেকাংশে স্বাস্থ্য সেবা দেওয়া মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হয়ে গেছে মুনাফা, বিজনেস। এবং প্রত্যেকটা এটাও একটা সিন্ডিকেট যেখানে মানুষের মানবতাটা আপনার দৃষ্টি আকর্ষণ করছে। ওই জায়গা থেকে ওই সরকারি হসপিটালে কারা যায়? নিশ্চয়ই একদম দরিদ্র, যার আর কোনো উপায় নাই। আপনি তাদের, মানে এই বিষয়টা আপনার অবজারভেশন কি? দুইটা বিষয় আমি বলতে চাই। একটা হচ্ছে যে প্রবাসীদের ব্যাপারে একটা কথা বলতে চাই, আর একটা হচ্ছে ওই যে হেলথ সেক্টরের বিষয়টা। দেখেন, গত 15 বছরে আমরা যেটা লক্ষ্য করেছি, এই গরিব মানুষগুলি যারা আছে একবারে নেহাত গরিব, অথচ তাদের এই হসপিটালে ঔষধ তাও বাইরে থেকে কিনতে হয়। কিন্তু গত 15 বছর যারা পয়সাওয়ালা
তারা ইন্ডিয়াতে চলে গেছে। এইটা যেদিন স্টপ হবে, আপনার দেশের মেধাকে যদি আপনি সত্যিকার অর্থে আমরা নার্সিং করি, ভালো হসপিটালগুলি যদি আমরা বিল্ড করি, প্রাইভেট সেক্টরেই যদি করি, সরকারি এবং বেসরকারি মিলেও তো করা যায়, তাইলে হবে কি আমাদের হেলথ সেক্টরটাকে আমাদের যেটা আমরা বিএনপির পলিসিতে আছে 31 দফার মধ্যে হেলথ সেক্টরের বিষয়টা আমরা খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমরা চাই যে ইভেন যে প্রবাসীদের আর একটা বিষয় যেটা আমি বলতে চাই, গত 15 বছর আপনি যদি ইনভেস্টিগেশন করে দেখেন যে ম্যাক্সিমাম প্রবাসীদের ঘরবাড়ি তারা দখল করেছে, এবং আপনি এটা নিরপেক্ষ রিপোর্টে যদি দেখেন এখন পর্যন্ত তাদের কন্ট্রোলে এটা একটা ফেক দলিল তারা তৈরি করে, একটা মাফিয়া চক্র। এবং আরেকটা জিনিস যেটা বলতে চাই আমি, যে এই প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, এবং এখন তো প্রায় 2.5 কোটি প্রবাসী ভোটার এইবার হয়েছে, এবার তারা একটা বিগ ফ্যাক্টর। এখন প্রবাসীদেরকেও কিন্তু আপনি তাদেরকে আপনি একবারে যদি আপনি ওইভাবে আন্ডারমাইন করেন তাহলে কিন্তু তার একটা বাস দিতে পারবে। এই জন্য আমরা বলি যে প্রবাসীদেরকে ভালোবাসা দিলে, আজকে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে, একেবারেই ঠিক কথা বলেছেন। বিষয়টা হলো, যেমন মনে করেন আমাদের উসমানী মেডিকেল আছে, সেখানে আছে মূলত 1000 একটু কাছে 1000 বেড, কিন্তু এখানে 3 থেকে 4000 লোক থাকে। আমাদের একটা বিল্ডিং করছে আবু সিনার উসরা ছিল, ওইটাকে ভেঙে পড়ে রয়েছে, ওইটা কোনো কাজে লাগাই নাই। একটা হসপিটাল হচ্ছে আফরানের এখানে, এটাকে ইচ্ছা করলে একটা ফুল প্রজেক্ট হসপিটাল করা যায়। এটা অত্যন্ত সুন্দর একটা জায়গায় আসছে। এই সমস্ত ব্যবস্থাগুলো না নেওয়ার কারণ, নদীর ওই পারে আসলে একটা মেডিকেল ইউনিভার্সিটি হওয়ার কথা, 1200 বেডের একটা হসপিটাল হওয়ার কথা, ওনার তো লুটপাট করে এখানে নিয়ে গেছে। যদি ওইটাকে বাস্তবায়িত করা যায়, সাপুরানে এটাকে বাস্তবায়িত করা যায়, সদর হসপিটালকে বাস্তবায়িত করা যায়, তাহলে আমাদের উসমানী হসপিটালের এই অবস্থা থাকবে না ইনশাআল্লাহ। আমরা যদি যেতে পারি এটা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। আপনাদের পরিকল্পনাগুলো শুনবো, আপনারা কেন আপনারা কিভাবে। হ্যাঁ, আমরা শেষের দিকে আমরা একটা দুইটা প্রশ্ন নিতে চাই, একটু মাইক্রোফোনটা দিবেন। আমার খোলামেলা কথা, এই টকশোর মাঝে কোনো সময় কোনো কিছু সমাধান এখন পর্যন্ত হয় নাই, আমার বিশ্বাস হয়তো হবে না। প্রশ্ন হইল যেটা গঠনমূলক প্রশ্ন করতেছি আমি, বেকারত্ব, এবার বলছেন যে বেকারত্ব নিয়ে আমরা কিছু কথা বলবো, আর দ্বিতীয় হচ্ছে আমরা যে ফান্ডামেন্টাল রাইটস আছে 5টা, স্বাস্থ্য খাত। বেকারত্ব নিয়ে আমার প্রশ্ন জনপ্রতিনিধি মৌলানা হাবিবুর রহমান এবং এম.এ. মালেক খান, বিএনপি সমর্থিত মালেক খান, জামাত মনোনীত মৌলানা হাবিবুর রহমানের কাছে। আর বিশেষ করে বেকারত্ব প্রার্থী আমি বলতেছি, এনসিপি তো নতুন, ওনাদের তো এখনো দেখানি, সহিং করার কোনো সুযোগ নাই, আমি সময়টা নষ্ট করতেছি না। তো কর্মসংস্থানের দিক দেয়া ইন ফিউচারে কি হবে আমি এটা জানতে যাচ্ছি না, নির্বাচনী ইশতেহারে আমি যাচ্ছি না। আজকে পর্যন্ত অতীত থেকে কয়টা কর্মসংস্থান করছেন? 2 জন বিএনপি সমর্থিত, জামাত সমর্থিত। সেকেন্ড প্রশ্ন, স্বাস্থ্য খাতে এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে আপনাদের কি ভূমিকা, এবং আপনারা অসুস্থ হইলে পরে কোথায় চিকিৎসা নেন, দেশের ভিতরে না বাহিরে? 3 নাম্বার প্রশ্ন, সোশ্যাল অ্যাক্টিভিটিস হিসাবে আপনাদের পরিচয় এবং অ্যাক্টিভিটিস এর তথ্য জানতে চাই, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত কি অবদান, দলেন না কোনো ফিউচারের কথা বলবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আজকে পর্যন্ত কি করছেন এটাই বলবেন। অনেক ধন্যবাদ। একটু বলবেন, উনি বলেছেন যে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে আসলে আমার ছাত্র লাইফটা শেষ হওয়ার পরে এইগুলোতে জড়িত হয়েছি। আমি শিক্ষা প্রতিষ্ঠান অনেক করেছি, অনেক উদ্যোক্তা ছিলাম। আমার একটা পরিস্থিতি আছে, ওনাদেরকে দিয়ে দিলে এটা সবকিছু পেয়ে যাবে। ব্যবসায়ী ক্ষেত্রে আমি ভূমিকা রেখেছি, এবং চিকিৎসা ক্ষেত্রে তো এখন আমি ইবনে সিনার চেয়ারম্যান হিসেবে আছি প্রতিষ্ঠা লগ্ন থেকে। আমি একটা সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি, আমরা প্রতি মাসে এই সিলেট বিভাগের রোগীদেরকে একেবারে কম 3 থেকে 4 কোটি টাকা আমরা ডিসকাউন্ট বিভিন্নভাবে দিচ্ছি, প্রতি মাসেই আমরা দিচ্ছি। সেটা কি মানে দলীয় পরিচয় পাওয়ার পর? না, এটা সবার জন্য। কত হলো 25% কমন আছে, এরপরে 35 আমি দিতে পারি, এগুলো কমন আছে, বাকি সবই কমন। আমার 70টা রোগী গেলে সবাই পেয়ে যায়। এটা আমরা এক্সাম্পল সৃষ্টি করছি। আমার মনে হয় এই ধরনের সবাই যদি একটু খেয়াল নেন তাহলে একই প্রশ্ন মালিক ভাইকেও জিজ্ঞেস করেছেন।
মালিক ভাই কোথায় ট্রিটমেন্ট নেন এবং এখন পর্যন্ত আপনার অবদান কি? ট্রিটমেন্ট তো আমি একটু কাছে মাইকে। হ্যাঁ, ট্রিটমেন্ট তো মাঝে মাঝে হোমিওপ্যাথিকও নেই, হোমিওপ্যাথি বাসায় বসে মাঝে মাঝে। এটা ছোটবেলা আমার এটা খুব প্রিয় ছিল, ওই যে মিষ্টি হোমিওপ্যাথিক ডোজ দিলে এটা একসাথে খাইতে খুব ভালো লাগতো। এটা আমার কিছু বন্ধু বান্ধব। এবং আপনার এখন পর্যন্ত অবদান কি? স্বাস্থ্য খাতের কথা বলেছেন। প্রথমত যে আমাদের বিএনপি সরকার আগামীতে যেটা আসবে 31 দফার কর্মসূচি, এটার মধ্যে হেলথ নিয়ে ভেরি কনসার্ন, কৃষকদের বিষয়টা নিয়েই যে 31 দফার ইয়েটা দেখেন, এটা আমি আপনাকে দিই। জি তাইলে জি, আপনি একটু বলবেন আপনার প্রতিশ্রুতিগুলো একটু আমরা শুনে তারপরে শেষ করব। যদি ছোট্ট করে একটু নূর ভাই একটু যুক্ত করেন, তারপরে আমরা ওনাদের প্রতিশ্রুতিগুলো শুনবো আমরা শেষের দিকে প্রোগ্রামের। না, এটাই ওনারাই বলবে যে আগামীতে গেলে আমাদেরকে কি কোন ধরনের সিলেট উপহার দেবে এই নেতৃবৃন্দ। আপনার লিস্টের কারণ প্রায়োরিটি কি? স্বাস্থ্য যেটা বললেন এটা তো আছেই। আপনি বললেন আসছিলেন নিউজ করতে বন্যার সময়, আমার তো মনে হয় গত 50 বছরে সুরমা নদী খনন হয়েছে। কারণ সুরমা নদী ওভারফ্লো করে, তখন তো এখানে শহরের ড্রেনেজ গুলোর পানিগুলো যেতে পারে না, বরং এসে ঢুকে। এই সুরমা নদী খনন করা হবে কিনা এটা একটা বড় প্রশ্ন। পর্যটনের উদ্যোগ নেওয়া হবে কিনা, যেগুলো কানেক্টিং করার সমস্যা ছিল সেগুলা করবেন কিনা। আর স্বাস্থ্য ক্ষেত্রে যে বিষয়গুলো হাবিব ভাই বললেন যে অনেকগুলো সরকারি প্রজেক্ট আছে সেগুলো চালু হবে কিনা, এগুলো আমরা তাদের কাছ থেকে আসছি। জি, যদি আপনি আপনার জায়গা থেকে যদি শেষ করেন, আমি এর সাথে যোগাযোগকে মনে করাই দিই। আসলে সিলেটের যে সমস্যা, একটা বন্যা আসলেই তো পানি এসে যায়। এটার 1 নম্বর কারণটা হলো সুরমা নদী। এই নদীর খনন হচ্ছে না, দীর্ঘদিন থেকে কোনো খনন নাই। এর বাদে এই নদীটা আমাদের দেশে বলে দুরাসাপ, এইভাবে আঁকা পাকা হয়ে গেছে। এই নদী যদি আমরা সি লেভেল থেকে তার উচ্চতা মেপে আসলে আঁকা পাকা যেগুলো আছে এগুলো ঠিক করা যায় এবং খনন করা যায়, সিলেট শহরে কোনো পানি থাকবে না। আর একটা রোড শুনছি আমাদের সাবেক প্রেসিডেন্ট সাহেব করেছেন, এই রোডে আসলে সিলেটের সকল পানি আটকাইয়া ফেলে, সেখানে ব্যবস্থা করতে হবে। এটা করলে আমাদের পানির ব্যবস্থা শেষ হয়ে যাবে। আর আমাদের রোড যেটা ঢাকার সাথে যোগাযোগ, আমি বললাম তো ডাবল লাইন, এবং এটা 6 লাইন যদি হয়ে যায় তাহলে ঢাকার সাথে যোগাযোগটা সেটা যেতে যেহেতু আমাদের সহজ হয়ে যাবে। আর ইন্টারনাল যে বিষয়টা আছে, এই বিষয়ে আমি সেই দিন আসলে সিটিকে বলেছিলাম যে একটা মাস্টার প্ল্যান তাদের নাই। একটা মাস্টার প্ল্যান করে আমি আশা করি যদি আমি সুযোগ পাই, আমি একটা মাস্টার করে এই 6টা সমস্যা আছে। একটা হলো রোডের সমস্যা, ড্রেনের সমস্যা, বিশুদ্ধ পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গনের সমস্যা। এই 6টা সমস্যাকে আমি চিহ্নিত করেছি। আল্লাহ যদি দেয় আমি সুযোগ পাই, তাহলে এক্সপার্ট নিয়োগ করে একটা মাস্টার প্ল্যান করে সবাইকে সাথে নিয়ে এগুলো সমাধানে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। সিলেটের 6টার মধ্যে জামাত ইসলামী কয়টা পাবে বলে আশা করেন? সিট আমরা সবটাই পাবো, আশা করি সিলেটে 6টাই পাবো ইনশাআল্লাহ। সিলেটে 6টাই। আচ্ছা, মালিক ভাই তো আসলে বেজার হয়ে গেছে। আচ্ছা, ছোট করে এনসিপির প্রতিনিধি আপনার কাছ থেকে একটু শুনি, তারপরে মালিক ভাইয়ের কাছে আসবো। আচ্ছা, আমি কি আমার প্ল্যান বলবো? প্ল্যানটা বলবেন। জি, প্রথম হচ্ছে যে ভাইয়া যদিও আমাদেরকে একেবারে মানে বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন দল হিসেবে, এরপর আমি উত্তর দিই, আমি তো ইয়াং মানুষ, আমি অসুস্থই হই না, এই জন্য ডাক্তার দেখানোর প্রয়োজন হয় না। আর এখন আপনার আমাদের যে প্ল্যান, আমরা মনে হয় একমাত্র দল ওইভাবে প্রচারণা করা হয় নাই, আমাদের রিসোর্সের অভাবের কারণে। দল হিসেবে আমরা এত বড় না, আমরা বিনয়ের সাথে বলছি, আমরা 27 দফা আমরা তুলে ধরেছিলাম আজ থেকে প্রায় 1.5 মাস 2 মাস আগে, যে সিলেটের যানজট নিরসন এবং সিলেটের কিভাবে আমরা নিরাপদ সড়ক পাই সেটার উপর। এই ধরনের সুনির্দিষ্ট কোনো প্ল্যান কিন্তু অন্য কোনো দলের কাছ থেকে আসেনি। তো ইনশাল্লাহ সেটা আমরা করব। আমি আরো 3-4টা জিনিস মেনশন করবো, যেহেতু এগুলো বড় 5 বছরের লম্বা আপনার যে যদি আমাকে সিলেটবাসী ইলেক্টেড করেন। প্রথম হচ্ছে আমরা আমাদের যে প্রতিষ্ঠানগুলোতে আমরা সিলেটবাসী আমরা যে নাগরিকরা সেবা পাওয়ার কথা, সেখান থেকে দুর্নীতি আমাদের সবাইকে মিলিয়ে বন্ধ করতে হবে। এটা হোক আপনার নগর ভবন, হোক আপনার ভূমি অফিস, হোক আপনার অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, পাসপোর্ট অফিস থেকে শুরু করে। এটা হচ্ছে আপনার 1 নম্বর। 2 নম্বর আমাদের যে প্রায়োরিটি হচ্ছে আমাদের সিলেটের যে ন্যায্য হিস্সা, যেটা কেন্দ্রীয় সরকার আমাদেরকে দিতেই হবে, এবং সেটা পাওয়ার জন্য আমাদের যে ধরনের লবিং প্রয়োজন, আমাদের সিলেট থেকে যে ধরনের আন্দোলন গড়ে তোলা প্রয়োজন, সেটা আমরা করব। 3 নম্বর আমাদের অনেকগুলো 3 নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ, যেটা এখানে রাসেলুল আলম প্রশ্ন করেছেন, কর্মসংস্থানের ব্যাপারে। আমরা 2026 সালে এটা খুবই সম্ভব
যে আমরা সিলেটে আমাদের যে সার্ভিস খাতে আমরা এখানে কল সেন্টারগুলো নিয়ে আসবো, যাতে বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর জন্য কাজ করার জন্য আমাদের এই সিলেট থেকে এই সেন্টারগুলো তৈরি করা সম্ভব। কারণ আমরা জানি আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করে বা অন্যান্য জায়গা থেকে পড়াশোনা করে যে ছেলে মেয়ে যারা স্বশিক্ষিত হচ্ছেন তাদেরকে এখানে থেকেই কাজ করা সম্ভব। এটা যদি ঢাকাতে সম্ভব হয়, কুমিল্লাতে সম্ভব হয়, সিলেটে কেন সম্ভব হবে না? আপাতত এই তিনটেই বললাম। আপনারা আমাদের এনসিপির ইনশাআল্লাহ ইশতেহারটা দেখবেন, ওইখানে আমরা সুনির্দিষ্ট প্ল্যান তুলে ধরবো। একটা ফাইনাল একটা আপিল ছিল মুরব্বী বুটে বলছিলেন যে কোনো দলের হোক না কেন, যদি মাস্তান চাঁদাবাজ যারা আছে তাদেরকে যেন আমরা ডিসআউন্ট করি, আমাদের যেন জিরো টলারেন্স থাকে। আমি মুরব্বীর আবেদনের প্রেক্ষিতে সাড়া দিয়ে বললাম, আমাদের এনসিপিতে যদি কখনো কোনো কারো বিরুদ্ধে কোনো চাঁদাবাজি মাস্তানির কোনো অভিযোগ আসে, এটা আমরা জিরো টলারেন্স নিয়ে আমরা এগিয়ে যাব। সমান প্রমিসটা সবাই করবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। মালিক ভাই, অবশ্যই আমি একটা মিনিটের কথা বলে ফেলি। আমাদের সরকারে যেতে পারি, তাহলে আমরা বৈষম্যহীন, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, মানবিক কল্যাণময় সম্প্রীতির একটা বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে উপহার দিব ইনশাআল্লাহ। আর একজন প্রধানমন্ত্রীও সিলেটবাসীকে উপহার দিব ইনশাআল্লাহ। অনেক কনফিডেন্স। 6টাই তারা আশা করছে জামায়াত ইসলামী, বিএনপি। প্রথম হচ্ছে এটা ডেমোক্রেটিক হোপ, ডেমোক্রেসি। এটা প্রথম তো আল্লাহর পক্ষ থেকে আসবে, সেকেন্ড হচ্ছে দেশের মানুষে আপনি কাকে ভোট দিবে, কাকে ভালোবাসা দিবে, কাকে তার মনে করবে যে এই দেশ বা এই এলাকা প্রতিনিধিত্ব, এটা জনগণ দে উইল ডিসাইড। আমাদের দেশে এই দেশ আমাদের, আমরা ন্যাশনালিস্টরা মা বিক্রি করি না, ন্যাশনালিস্টরা দেশ বিক্রি করি না। আমরা চাইব না ফেলানির লাশ জ্বলুক, আমরা চাইব না আমার সার্বভৌমত্ব আমি করোড় দিলাম আমার পয়সা দিয়ে, আমি চাইব না রামপাল বিক্রি করে দিলাম এটা ফেরত চাই। আমি চাই চিটাগং সমুদ্র বন্দর ফেরত চাই। আমি চাই এই যে সিলেটের মানুষ টিপাইমুখী বাঁধ বরাক নদীরও জানে, এটার সমস্যার সমাধান না হলে পাহাড়ি পানি কন্টিনিউয়াসলি আপনাকে হ্যারাস করে। আমি আপনার মাধ্যমে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ আমি বাসীর কাছে, কারণ আমরা অত ডিপ্রাইভ এলাকা, সবচেয়ে বেশি ডিপ্রাইভ, অথচ শহরতলিতে এদিকে বর্ডারে দেখেন ডেভেলপমেন্ট চলে গেছে, এইদিকে আপনার এই একবারে পাহাড়ে পর্যন্ত ডাউকি পর্যন্ত চলে গেছে, অথচ দক্ষিণ সুরমা সিলেট শহরের একবারে পাশে। আমাদের দক্ষিণ সুরমায় ভালো একটা স্টেডিয়াম নেই, ভালো একটা হসপিটাল নেই, ভালো একটা ইউনিভার্সিটি নেই। আমাদের মেয়েদের জন্য সেই ধরনের সেবা দেওয়ার মতো এই ধরনের কোনো আপনি চেষ্টা করবেন অফকোর্স। এবং এই 15 বছরের রাস্তায় একটা কার্পেটিং হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের আসলে সময় আমরা মোটামুটি পার করে ফেলেছি। আপনাদের সবার কাছ থেকে প্রশ্ন নিতে পারি নাই, দুঃখ প্রকাশ করছি আবারও। আর অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই সিলেট বাংলাদেশের মানুষের কাছে পরিচিত একটা শাহজালালের পূর্ণভূমি। এই সিলেট বাংলাদেশের প্রাকৃতিকভাবে সবচেয়ে সমৃদ্ধ একটা জেলা। এই সিলেট সব দিক থেকে বাংলাদেশের প্রথম জায়গায় চলে যাক, সেই প্রত্যাশা জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।